আর একটা হয়তো আশঙ্কা ছিল বাংলাদেশের প্রশাসনের, যে তারেক রহমান যখন বিদেশে আছেন সেই সময় কোনোভাবে শেখ হাসিনা ঢুকে না পড়েন। কিন্তু প্রত্যেক আওয়ামী লীগের কর্মীদের যেখানে দেশে যারা রয়েছেন তাদের সংখ্যা অনেক বেশি, এবং তাদেরকে কিন্তু নেতৃত্ব থেকে একটা নির্দেশ দেওয়াই ছিল যে যেখানে পারো যেভাবে হোক প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে হবে, এবং সেটা করা হচ্ছে এটা দেখাতে হবে। এই কারণে নানা জায়গায় সেই হয়তো যদি কোনো একটা বিপুল জমায়েত হয়ে যায়, একটা আশঙ্কা ছিল হয়তো, যে আশঙ্কায় সেনা বিজিবি যত ধরনের আত্মরক্ষার প্রস্তুতি নেওয়া যায় তত ধরনের আত্মরক্ষার প্রস্তুতি নিয়েছে তারেক রহমান সরকারের প্রশাসন। আসসালামু আলাইকুম দর্শক, আমি আতিক রহমান পূর্ণিয়া স্বাগত জানাচ্ছি পূর্ণিয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের নিয়মিত আলাপচারিত অনুষ্ঠান খোঁজ খবরে। আমরা আমরা পর্দায় দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছেন আমাদের সবার সম্মানিত অতিথি, রাজনৈতিক বিশ্লেষক এবং আলোচক, আমাদের দুই দেশের ভারত এবং বাংলাদেশের পরিচিত মুখ সাংবাদিক, দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি জানাবুল্লাহ। দাদা, নমস্কার জানাচ্ছি আপনাকে। আবার অল্প কদিনের বিরতির পর আবার আপনাকে পেয়েছি আমরা। দাদা, আমরা আলাপ শুরু করতে চাই। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি মালয়েশিয়া এবং চায়না ট্যুর, মালয়েশিয়া ট্যুর শেষ করেছেন, চায়না ট্যুরে আছেন। এবং অনেকের আগ্রহ, চায়না ইন্ডিয়া বাংলাদেশ এই রিলেশনটা তো একটা ত্রিভুজ প্রেমের মতো, এই ভালো এই খারাপ যাচ্ছে এরকম অবস্থা। ইন্ডিয়া যদিও রিসেন্টলি চায়নার সঙ্গে রিলেশন ডেভেলপ করতে চাচ্ছে, বা চায়নাও চাচ্ছে ইন্ডিয়ার সঙ্গে রিলেশন ডেভেলপ করতে। অনেকের মনে একটা প্রশ্ন জাগে যে ভারত প্রথম তার দেশে ট্যুরের জন্য আমন্ত্রণ জানিয়েছিল, নরেন্দ্র মোদী আমন্ত্রণ জানিয়েছিলেন একদম সরকার গঠনের সঙ্গে সঙ্গে প্রথম দিনই। সেই ক্ষেত্রে তারেক রহমান ভারতের দিকে না গিয়ে উনি চায়না যাচ্ছেন, এবং যেহেতু বাংলাদেশ কোন দিকে হেলে পড়ছে এ নিয়ে আলাপ আছে। আজকে একটা পত্রিকার হেডলাইনও দেখলাম যে মার্কিন এবং ভারতীয় চাপ উপেক্ষা করে বাংলাদেশ চীনের সাথে সম্পর্ক ডেভেলপ করছে। আপনার কি মনে হয়, এই ট্যুর কি আসলে ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে কোনো এফেক্ট ফেলবে, অথবা ভবিষ্যতে বাংলাদেশ চীনের দিকে হেলে যেতে পারে, এরকম কোনো সম্ভাবনা দেখছেন কিনা? দেখুন, প্রথমেই বলি যে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় এসছেন, যেটা তার প্রথম সফর কোথায় করবেন সেটা অবশ্যই সেই দেশের সার্বভৌম সিদ্ধান্ত। মানে সে ব্যাপারে তো অন্য কোনো দেশ কোনো নির্দেশ দিতে পারে না বা উপদেশও দিতে পারে না। কিন্তু এটা ঘটনা যে তারেক রহমান প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পর সঙ্গে সঙ্গেই বিশ্বের মধ্যে প্রথম নরেন্দ্র মোদী তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন। তারপরে স্পিকার লোকসভার যখন তিনি সফর করেন তখন তার হাত দিয়ে তিনি আমন্ত্রণ পত্র পাঠিয়েছিলেন যাতে ভারতে তিনি আসেন প্রথম সফরে। ভারতের দিক থেকে যেগুলো করার সেগুলো সবটাই তো করা হয়েছিল, কিন্তু সেগুলো সত্ত্বেও তারা সিদ্ধান্ত নিলেন এবং তিনি বিকল্প একটা পথ বেছে নিলেন মালয়েশিয়া থেকে চীন। আমি আপনাকে আগেও বলেছি মূলত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে যাবেন, কিন্তু সেখান থেকে তিনি দ্বিপাক্ষিক বৈঠকও করবেন সেই সুযোগে। তো এখন এটা ঘটনা যে প্রমাণ করে যে প্রথমেই ভারতে গেলে আহ বাংলাদেশের সরকার, তারা যে অবস্থায় ছিলেন, যেখান থেকে নির্বাচিত হয়েছেন, এবং তাদের সঙ্গে বিরোধী দল থাকলেও সেটা নামে বিরোধী দল, আসলে তাদেরই সমর্থক দল ছিলেন এক সময়কার জামায়াত ইসলামী, তাদের চাপে রয়েছেন সরকার। মানে কোনোভাবেই ভারতের সঙ্গে সখ্যতা দেখাচ্ছেন, যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগে ভারতে আসতেন পরে চিনে দিতেন। কিন্তু বিএনপি সরকারের যদি অতীত ইতিহাস দেখেন, চীনের জিয়াউর রহমানের সময় থেকে চীনের সঙ্গে কিন্তু কূটনৈতিক সম্পর্ক স্থাপনে জিয়াউর রহমান সরকারই কিন্তু সব থেকে বেশি প্রথম উদ্যোগ নেয়, এবং তারপরে সার্ককে এমনকি চীনকে পরামর্শদাতা হিসেবে করার জন্য এটা বাংলাদেশেরই প্রস্তাব ছিল, যেটা পরবর্তীকালে অবশ্য গৃহীত হয়েছে। ফলে চীনের সঙ্গে সখ্যতাটা বিএনপি দলের বহু পুরনো, এবং সেটা তারই ধারাবাহিকতা অনুসারে তারা ভারতে আসবেন না এমন কোনো ব্যাপার বলেননি, কিন্তু এটা দিয়ে তারা একটা বার্তা দিতে চেয়েছেন যে তারা ভারতের মুখাপেক্ষী নন। তো চীনের সঙ্গে সম্পর্ক থাকলে যুক্তরাষ্ট্রের একটা বড় অবদান আছে বাংলাদেশে, যে শেখ হাসিনা সরকার পতনের জন্য যেরকম ভাবে নেপথ্যে থেকে পরোক্ষে সহায়তা করার তারা সবই করেছিলেন, এবং তারা
সেই শেখ হাসিনার পতনের পর তারেক রহমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেটাও যুক্তরাষ্ট্রের একটা ভূমিকা আছে, নেই যে তা নয়। মানে যুক্তরাষ্ট্র চেয়েছিল বলে তারেক রহমান এসেছেন, আমি সে কথা বলছি না, কিন্তু শেখ হাসিনার পরে বিকল্প প্রথমে ভেবেছিলেন জামায়াতে ইসলামী, পরে বিএনপি। তো এখন এই কারণে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে নিঃসন্দেহে আহ, এখন গত কয়েক মাস ধরে তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারতের তরফ থেকে যে যে সহযোগিতার হাত বাড়ানো হয়েছে। আপনি সহযোগিতা বলতে গিয়েছেন কি ধরনের সহযোগিতা? ভারত কি করেছে? ভারত 5,000 থেকে 6-7,000 টন ডিজেল দিচ্ছে প্রয়োজনে, এবং ভারত 1,200 মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে, এবং একই সঙ্গে প্রয়োজন মাফিক আপনাদের যতটা কাঁচা সবজি সংকট দেখা দিলে যেটা করা যায় সেগুলো সরবরাহ করছে। তো ভারত করছে না কিছু এমন নয়, কিন্তু বাংলাদেশ থেকে আমরা তারেক রহমান সরকারের কাছ থেকে এমন একটি উদাহরণও পাইনি যে এইটি তারেক রহমান সরকার ভারতের জন্য করলেন। সেরকম কোনো উদাহরণ কিন্তু এই মাসের মধ্যে নেই। দ্বিতীয় কথা বলে প্রথম পর্যায়ে শেষ করি, সেটা হচ্ছে আপনি বলছেন এটাতে দুদেশের সম্পর্কে প্রভাব পড়বে কিনা। এটা আগাম ভবিষ্যৎবাণী করা যাবে না, তবে এটা ঘটনা চীনের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্কগুলো হবে, বিশেষ করে নিরাপত্তা এবং সীমান্তবর্তী এলাকা বা প্রতিরক্ষা কিংবা তিস্তা সংক্রান্ত, এগুলো যদি ঘটে তাহলে নিশ্চয়ই ভারতের উপর তার একটা প্রভাব পড়বে। সেক্ষেত্রে ভারতকে তখন বিকল্প কোনো পদক্ষেপ নিতে হতে পারে, কিন্তু আগ বাড়িয়ে বলা যাবে না যে আমরা তো এখনো জানি না কি ধরনের চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে। তবে সেই চুক্তিগুলোতে ভারতে কোনোভাবে প্রভাব পড়বে কিনা সেটা দেখার অপেক্ষায় আমাদের থাকতে হবে। পূর্ণিয়া সাহেব। দাদা, চীনের সাথে তিস্তা চুক্তির ব্যাপারে সরকার কিন্তু খুব স্পষ্ট অবস্থানই জানিয়েছে, তারা তিস্তা প্রকল্প করবে। সেই ক্ষেত্রে যদি তিস্তা চুক্তিটা হয় এবং আপনি বলছেন যে ভারত বিকল্প ব্যবস্থা নেবে, তিস্তা চুক্তি হয় যদি এর প্রভাব কি পড়তে পারে, এবং আপনি যে বিকল্প কথা বললেন সে বিকল্প কি ধরনের বিকল্প? কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কোনো কিছু? না, দেখুন, এটা বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত তারা কার সঙ্গে কি করবেন। যেমন শেখ হাসিনা সরকার সিদ্ধান্ত নিয়েছিলেন তিস্তার উপত্যকা উন্নয়ন প্রজেক্টটা তিনি ভারতের হাতে দিতে চান। ওই জায়গাটি অত্যন্ত স্পর্শকাতর ভারতের নিরাপত্তার জন্য, যেটা চিকেন নেকের খুব কাছাকাছি, এবং সেখানে যদি চীনারা এসে উপস্থিত হয় সেক্ষেত্রে চীনেদের কিন্তু বেশিরভাগই প্রজেক্ট গুলোতে যারা ইঞ্জিনিয়ারই হন বা যেই হন, তারা কিন্তু আসলে পিপলস লিবারেশন আর্মির সদস্য। ফলে তাদের মধ্যে অনেকে গোয়েন্দা, অনেক ইত্যাদি যারা আসবেন, সেক্ষেত্রে ভারতের স্বার্থ একেবারে ঘাড়ের ওপরে চীন বসে থাকবে, প্রায় ঘাড়ের ওপরে। সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা বলতে যেটা হতে পারে যে চিকেন নেককে সুরক্ষিত করা। এই জন্য সুরক্ষিত করার অনেক পরিকল্পনাও আছে। সম্প্রতি আমাদের রেলমন্ত্রী ঘোষণা করেছেন যে চিকেন নেকের তলা দিয়ে একটি আন্ডারগ্রাউন্ড রেলওয়ে তৈরি করা হবে, অর্থাৎ যাতে উত্তর পূর্ব ভারতে যাওয়ার জন্য একটা বিকল্প পথ নেওয়া আর কি। তো পরিকাঠামোগতই সম্পর্ক এখন, মানে আর অন্য কি ধরনের সিদ্ধান্ত নেবেন ওইটা বলছি। সমস্ত প্রকল্পটা আগাম না জেনে কি ধরনের তাতে আদৌ ভারত প্রভাবিত হবে কিনা এটাও তো জানা দরকার আছে। এটা ঘটনা চীনের হাতে এই মুহূর্তে। যতটা কিন্তু আমি মনে করছি যে তারেক রহমান সরকার যতটা আশা করছেন, মানে সামগ্রিকভাবে যে আর্থিক মন্দা, এই মন্দা কিন্তু চীনের ওপরেও পড়েছে। কারণ চীন যে আগে 5 বছর আগেও যে ধরনের সচ্ছলতা ছিল, যে ধরনের স্বাভাবিক তারা লগ্নি করতে পারতো, যে লগ্নিগুলো রাজনৈতিক স্বার্থে করতে পারতো, এটা এবারে ততটা করতে পারবে কিনা এ নিয়ে আমাদের এখনো সন্দেহ আছে। তবে দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায় আর। দাদা, একটা ছোট্ট বিষয় একটু মন্তব্য জানি আপনার কাছে। দিনেশ ত্রিবেদী বাংলাদেশে এসেছেন প্রায় সপ্তাহ হয়ে গেল, সপ্তাহের উপরে হলো বোধহয়। তিনি কাজ শুরু করছেন না, বা আনুষ্ঠানিকভাবে তিনি এখনো আহ বাংলাদেশ দ্বিতীয় ফর্মালিটি যেটা থাকে শেষ করছেন না। এটা কি লেন্দি করার পেছনে কোনো কারণ আছে বলে মনে হয় আপনার? না, আমি যদি পূর্বের অভিজ্ঞতাগুলো দেখি, সবসময় যে 7 দিনের মধ্যে হয়ে গিয়েছিল, অতীতে হয়েছে, সঙ্গে সঙ্গেই হয়েছে, হয়তো অপেক্ষাও করতে হয়নি, 48 ঘন্টার মধ্যেও হয়েছে। সেটা পরবর্তীকালে কিন্তু
আপনি যদি দেখেন যে প্রণয় ভার্মাও যখন গিয়েছিলেন বা বিক্রম দোলাইস্বামী তাদের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে ক্রিডেনশিয়াল নিতে, কিন্তু যতটা সময় আজকে এটা মিডিয়া যতটা ভাবছে, তখন কিন্তু ততটা সময়ও কিন্তু বেশি লেগেছিল, কম লাগেনি। এবং আপনাদেরও হাই কমিশনার যিনি দিল্লিতে আছেন রিয়াজ আহমেদুল্লাহ, তাকেও কিন্তু বেশ কিছুকাল অপেক্ষা করতে হয়েছিল, এবং একবার একটা ক্রেডেন্সিয়াল হস্তান্তর সেরিমনি দিন ঘোষণা করেও পিছিয়ে দেওয়া হয়, যে বলা হয় রাষ্ট্রপতি কোনো কারণে অসুস্থ ছিলেন। এখন বাংলাদেশের নিশ্চয়ই একটা দেশের যিনি দায়িত্ব নেবেন তিনি রাষ্ট্রপতির কাছে নেবেন ঠিকই, কিন্তু দেশের প্রধানমন্ত্রী যখন বাইরে আছেন তখন হয়তো সেটা নাও হতে পারে। আমার মনে হয় হয়তো প্রধানমন্ত্রী ফেরার পরে হলেও হতে পারে, আমি নিশ্চিত নই যে হবেই। এখন তার কিছু মন্তব্য নিয়ে জলঘোলাও হয়েছে যেগুলো অমূলক, কিন্তু আমার মনে হয় ফেরার পরেও যদি দেখা যায় প্রলম্বিত হচ্ছে, তখন কিন্তু বলা যাবে যে প্রলম্বিত হচ্ছে হয়তো। আমি এখনো প্রলম্বিত হয়েছে বলে এখনো আমি মানে বলছি, উপসংহার টানছি না। আমাদের দেশে কারো কারো ধারণা যে এটা প্রলম্বিত আহ হয়ে গেছে অলরেডি, এবং এর পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে। না, অন্য কোনো কারণ সেই জন্য বলতে যেটা তো স্বাভাবিকভাবে যেটা বলা হচ্ছে যে নেতৃবৃন্দ আসার পর তার কিছু মন্তব্যের কিছু ব্যাখ্যা বাংলাদেশের কিছু দক্ষিণপন্থী উগ্রপন্থীরা করেছে আর কি। তারা অন্যভাবে ব্যাখ্যা করেছেন যে এটাতে তিনি দুই বাংলাকে মিলিয়ে দেওয়ার কথা বলছেন কিনা, বাংলাকে ভারতের সঙ্গে মিলিয়ে দেওয়ার কথা বলছেন কিনা, 140 কোটি এবং 20 কোটি বলেছেন, তিনি কি বৃহৎ দাদা সুলভ কোনো মনোভাব দেখালেন কিনা, এই প্রশ্নগুলো হয়েছে। কিন্তু এই প্রশ্নগুলো তার কথার মারপ্যাচের মধ্যে, তিনি যদি প্রকৃত মানে পেশাদার কূটনীতিবিদ হতেন তাহলে ওই ভাষাটাই হয়তো অন্যভাবে বলতেন। উনি যেহেতু পেশাদার কূটনীতিবিদ নন, তেনার কাছে মনে হয়েছিল হয়তো ভূপেন হাজারিয়া, যাকে বাংলাদেশ সম্মান জানিয়েছে মুক্তিযুদ্ধের জন্য, তার গানের উদ্ধৃত করলে হয়তো বাংলাদেশের মানুষের মন জয় করা যেতে পারে। কিন্তু সেটা হিতে বিপরীত হবে এটা তো ভাবা যায়নি আগে। আমার মনে হয় তিনি হয়তো ভবিষ্যতেও যখন কথা বলবেন একটু সতর্ক হয়েই হয়তো বলবেন, এই একটা অভিজ্ঞতা থেকে তার হয়েছে। পূর্ণিয়া স্যার। জি। দাদা, দাদা, যাচ্ছি আওয়ামী লীগ প্রসঙ্গে। না হয় সে আমরা বলছি লঙ্কা কাণ্ড ঘটে গেছে আওয়ামী লীগ নিয়ে। আওয়ামী লীগ নাই, সরকারের লোকজন বলছে আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নাই, আওয়ামী লীগ মাফিয়া সংগঠন, আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক, বাংলাদেশে আওয়ামী লীগের বিরোধী যারা তারা বলছে। কিন্তু সেই অপ্রাসঙ্গিক আওয়ামী লীগকে বায়বীয় ভাবে যদি বলি, বায়বীয় ভাবে মোকাবেলা করতে গিয়ে আর্মি ডিপ্লয় করা হয়েছে, সেনা মোতায়েন করতে হয়েছে, বিজিবি মোতায়েন করতে হয়েছে, হাজার হাজার পুলিশ মোতায়েন করতে হয়েছে, তাতেই শেষ হয়নি। বাংলাদেশের বিরোধী সংগঠনগুলো তাদের সাংগঠনিক শক্তি নিয়ে মূল্যায়নটা কি, যেহেতু আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব আপনার দেশে আছে, আমি একটু জানতে চাই যে আপনার কাছে মূল্যায়নটা কি আসলে গত 2-3 দিনে কি ঘটে গেল এমন যে এত বড় মেজারমেন্ট নিতে হয়েছে বাংলাদেশ গভর্নমেন্টকে? না, যেটা আমার যেটা মনে হয়েছে, দেখুন 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিবস, সেই দিবস উপলক্ষে শেখ হাসিনা কিছু মানে ভাষণও দিয়েছেন, মন্তব্য করেছেন, এবং তার কিছু পত্রপত্রিকায় দিল্লিতে তার লেখা ছাপাও হয়েছে। আহ সেগুলো থেকে মনে হয়েছিল যে আওয়ামী লীগকে এভাবে নিশ্চিহ্ন করা তো যায় না। এর দ্বারা প্রমাণিত হয়, যে যাই বলুক, আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে আছে। বাংলাদেশের মাটি তাদের গভীর শিকড়ে প্রথিত আর কি, তাদের পার্টির আদর্শ, এবং সেই আদর্শে বহু মানুষ দীক্ষিত, এবং এটা ঘটনা তারা যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারেন, তারই একটা ঝলক সেই দিন হয়তো দেখেছেন। যে কারণে এটা রাজনৈতিক নেতারা মুখে যাই বলুন যে আওয়ামী লীগ বলে আর কোনো অস্তিত্ব নেই, শেখ হাসিনা ফিরে আসার কোনো সম্ভাবনাই নেই, কিন্তু তাদের অ্যাকশন প্রমাণ করছে যে কোনো মুহূর্তে শেখ হাসিনা ফিরে যেতে পারেন হয়তো। সেটা দিনক্ষণ ঠিক হয়নি হয়তো, এরকম একটা আশঙ্কা থেকে এরকম ধরনের একটা প্রস্তুতি তারা নিলেন, এবং এটা প্রমাণিত হলো আরো একবার যে নিষেধাজ্ঞাটাই শেষ কথা নয়। এবং নিষেধাজ্ঞা তো অতীতে আওয়ামী লীগকে তো বহুবার করা হয়েছে, তাতে কি আওয়ামী লীগ দলটা তো বহু আগে মুছে যাওয়ার কথা ছিল, তাই না? তো তারা কি মুছে গিয়েছিল? বঙ্গবন্ধু হত্যার পর তো আওয়ামী লীগের অস্তিত্বই ছিল না, একটা কাগজে কোনো আওয়ামী লীগের কথা, বঙ্গবন্ধুর কথা প্রকাশিত হতো না, বরং প্রকাশিত করলে সেই সংবাদপত্র বন্ধ করে দেওয়া হতো, সেই সাংবাদিকদেরও নির্যাতনের মুখোমুখি হতে হতো। তার পরবর্তীকালেও যত সেনা শাসন ঘটেছে বা সেনার নামে তথাকথিত রাজনৈতিক শাসন,
সবগুলোতেই বারবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। তাহলে তো এতদিন পরে একটা পার্টি যে রাষ্ট্রের জন্মের সঙ্গে যুক্ত, যার ইতিহাস, তাকে কোনো একটা প্রশাসনিক আদেশে নিষেধাজ্ঞা করে উঠিয়ে দেওয়া যায় না, কারণ ওটা মানুষের মনে আছে, হৃদয়ে আছে। ফলে যাতে যে কোনোদিন প্রস্ফুটিত হতে পারে, যেমন 23শে জুন আংশিক হলেও হয়েছে,